এখন আমরা মনোস্যাকারাইডের অন্যান্য বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানব। প্রথমে দেখি, এর আগে আমরা পাইরান ফিউরান যে আইসোমেরিজম সেটি সম্পর্কে জেনেছি। এবার দেখব অ্যানোমেরিজম। যখন আমরা দেখতে পেলাম যে গ্লুকোজের একটি পাইরান গঠন সৃষ্টি হলো, তখন এই যে 1 নম্বর কার্বন পরমাণুটি, আমরা গঠনটি এঁকে নিই। এইচ এইচ ও এইচ, এখানে লক্ষ্য করো এই 1 নম্বর কার্বনটি, এটি আগে কিন্তু অ্যাসাইমেট্রিক কার্বন ছিল না, এটি নতুনভাবে একটি অ্যাসাইমেট্রিক কার্বনে রূপান্তরিত হলো। এই অ্যাসাইমেট্রিক কার্বনটি যেটি নতুন সৃষ্টি হলো, এটিকে বলা হবে অ্যানোমেরিক কার্বন। এই কার্বনটি 1 নম্বর কার্বনটি, একে বলা হবে অ্যানোমেরিক কার্বন। এবং এই অ্যানোমেরিক কার্বনে যে হাইড্রক্সিল এবং হাইড্রোজেন পরমাণুটির অবস্থানের ভিন্নতার কারণে নতুন একটি আইসোমেরিজম দেখা যাবে, যেটিকে অ্যানোমেরিজম বলা হবে। কিরকম? যদি হাইড্রক্সিল মূলকটি এই রকম অবস্থায় থাকে, তাকে বলা হবে আলফা অ্যানোমার। আর হাইড্রক্সিল মূলকটি এবং হাইড্রোজেন পরমাণুটির অবস্থান যদি তার উল্টো হয়, অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি দেখি হাইড্রক্সিলটি উপরে এবং হাইড্রোজেনটি নিচে, তাহলে সেটিকে বলা হবে বিটা অ্যানোমার। এরকম আমরা তাহলে বিভিন্ন আইসোমেরিজম দেখতে পেলাম মনোস্যাকারাইডের। এবার আমরা লক্ষ্য করব একটি সূত্র, তারপর দ্বিতীয় ধর্মে যাব। সূত্রটি হলো ভ্যান্ট হফ রুল। এই সূত্র অনুযায়ী একটি মনোস্যাকারাইডে যদি কার্বন পরমাণুর সংখ্যা n হয়, n কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড যদি হয়, n নাম্বার কার্বন বিশিষ্ট, তাহলে তার ম্যাক্সিমাম আইসোমার হবে ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n হবে। অর্থাৎ যদি 3টে কার্বনের হয়, তাহলে তার আইসোমার কত হবে? 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। 8 প্রকার আমরা আইসোমার দেখতে পাবো। এটি ভ্যান হফ রুল নামে পরিচিত। এরপর দেখব আমরা মনোস্যাকারাইডের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া। বিভিন্ন তীব্র অ্যাসিড, যেমন খনিজ অ্যাসিডগুলি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4, এগুলি গাঢ় দ্রবণের সঙ্গে যদি মনোস্যাকারাইড অর্থাৎ সরল শর্করা যুক্ত করে উত্তপ্ত করা হয়, প্লাস হিট দিলে ফারফিউরাল জাতীয় যৌগ উৎপন্ন হবে। ফারফিউরাল শব্দটির উৎপত্তি একটি ল্যাটিন শব্দ ফারফার থেকে। ফারফারের অর্থ হলো কিছুই নয়, ফারফার আমরা বাংলায় যাকে তুষ বলি, হুইট গম থেকে পাওয়া, গম বা ধান এই জাতীয় যে শর্করাপূর্ণ খাদ্য উপাদানের যে তুষ অংশ, তাকে ফারফার বলা হয়। অ্যাকচুয়ালি এই ফারফারের মধ্যেই এই জাতীয় কমপ্লেক্সটি পাওয়া যায় বলে এর নাম ফারফিউরাল যৌগ। এবার এই ফারফিউরাল যৌগের সঙ্গে থাইমল বা রিসার্সিনল বা আলফা ন্যাপথল
এই জাতীয় যৌগগুলি বিক্রিয়া করে বিশেষ কালার কমপ্লেক্স তৈরি করে। যেমন থাইমলের সঙ্গে বিক্রিয়া করে আমরা দেখব রেড ভায়োলেট কালার তৈরি হবে। এই নীতির উপর ভিত্তি করে, অর্থাৎ যে গাঢ় অ্যাসিডের সঙ্গে মনোস্যাকারাইডের বিক্রিয়ায় ফারফিউরাল যৌগ তৈরি হয় এবং ফারফিউরাল যৌগটি পরে থাইমল, রিসরসিনল, আলফা ন্যাপথল এই যৌগগুলির সঙ্গে কালার কমপ্লেক্স তৈরি হয়। এই নীতির উপর ভিত্তি করেই মনোস্যাকারাইডকে শনাক্তকরণের মলিস টেস্ট জাতীয় টেস্টগুলি দাঁড়িয়ে রয়েছে। মলিস টেস্ট অনুযায়ী কি করা হয়? মলিস টেস্টে প্রথমে মনোস্যাকারাইড সলিউশনের সঙ্গে মনোস্যাকারাইডের সলিউশনের সঙ্গে মলিস রিয়েজেন্ট যুক্ত করা হয়। এর মধ্যে মলিস রিয়েজেন্ট যুক্ত করা হয়। মলিস রিয়েজেন্ট কিছুই নয়, মলিস রিয়েজেন্টের মধ্যে আছে অ্যালকোহলিক থাইমল অর আলফা ন্যাপথল আছে, যেটি কালার কম্পাউন্ড তৈরি করতে সাহায্য করবে। এরপর এর মধ্যে গাঢ় H2SO4 ঢালা হয়। গাঢ় H2SO4 যেহেতু তুলনামূলকভাবে এই দ্রবণটির তুলনায় ভারী, তাই গাঢ় H2SO4 আস্তে আস্তে নিচে জমা হয় এবং কিছুক্ষণের মধ্যে গাঢ় H2SO4 যে মনোস্যাকারাইডটি দ্রবণটি উপরের দিকে চলে যায় এবং মনোস্যাকারাইডের দ্রবণের সঙ্গে মনোস্যাকারাইড দ্রবণটি উপরে চলে আসলো। এর সঙ্গে ফারফিউরাল যৌগ তৈরি হয় এবং পরবর্তীতে এই ফারফিউরাল যৌগের সঙ্গে মলিস রিয়েজেন্টে থাইমল বিক্রিয়া করে দুটি দ্রবণের যেখানে মিলিত হয়েছে সেই জায়গায় একটি রেড ভায়োলেট রিং তৈরি হয়। এটি মলিস টেস্ট, যার মাধ্যমে আমরা মনোস্যাকারাইডকে চিহ্নিত করতে পারবো। এছাড়াও সেলিওয়ানভ টেস্ট, এটিও এই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ার মনোস্যাকারাইডের যে বিশেষ বৈশিষ্ট্য তার উপরই নির্ভর করছে। সেলিওয়ানভ টেস্ট, তাহলে দুটো টেস্ট সম্পর্কে আমরা জানব, মলিস টেস্ট এবং সেলিওয়ানভ টেস্ট। এরপর দেখব ক্ষারের সঙ্গে বিক্রিয়া। ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় যে সমস্ত মনোস্যাকারাইডের মুক্ত অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ রয়েছে, অর্থাৎ এরকম মুক্ত গ্রুপ যুক্ত অ্যালডিহাইড কিটোন গ্রুপ যুক্ত যে মনোস্যাকারাইডগুলি, সেইগুলি কেবলমাত্র আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের অ্যালকালি যৌগের সঙ্গে বিক্রিয়া করে, ক্ষার যৌগের সঙ্গে বিক্রিয়া করে এনিডায়ল জাতীয় যৌগ উৎপন্ন করে। এনিডায়ল জাতীয় যৌগ উৎপন্ন করে। এনিডায়ল যৌগ হলো যে ক্ষেত্রে আমরা দেখব যে দুটি কার্বন পরমাণু পরস্পর ডবল বন্ডিংয়ে আছে এবং তার সঙ্গে একটি করে হাইড্রক্সিল মূলক যুক্ত হয়ে আছে, এরকম গঠনযুক্ত, এটাই হবে এনিডায়ল যৌগ। এই এনিডায়ল যৌগ যেটি উৎপন্ন হয় মনোস্যাকারাইডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায়, তার তীব্র বিজারণ ক্ষমতা রয়েছে, যার কারণে এটি বিভিন্ন ধাতব আয়নকে বিজারিত করতে পারে। যেমন আমরা যদি দেখি এনিডায়ল যৌগ কিপ্রিককে কিপ্রাস, ফেরিককে ফেরাস আয়নে রূপান্তরিত করতে পারে এবং নিজে জারিত হয়ে সুগার অ্যাসিড উৎপন্ন করে। এইভাবে মনোস্যাকারাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় এনিডায়ল যৌগ উৎপন্ন করে এবং এনিডায়ল যৌগটি বিভিন্ন যে ধাতব আয়নগুলিকে বিজারিত করতে পারে এবং এই বিজারিত আয়নগুলি হাইড্রক্সিল মূলকের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন কালার কম্পাউন্ড তৈরি করে। দেখো, বারবার বলা হচ্ছে যে যে সমস্ত মনোস্যাকারাইডগুলিতে মুক্ত অ্যালডিহাইড
এবং কিটোনিল গ্রুপ থাকবে তারাই কেবলমাত্র এই ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় এনিডায়াল যৌগ উৎপন্ন করবে, এই বিজারণধর্মী যৌগটি উৎপন্ন করবে। তাই যে সমস্ত মনোস্যাকারাইডগুলি এই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তাদেরকে রিডিউসিং সুগার বলা হয়। যেহেতু বিজারণধর্মী এই এনিডায়াল যৌগ উৎপন্ন করছে, তাই এদেরকে বলা হয় রিডিউসিং সুগার বা বিজারণধর্মী সুগার। রিডিউসিং সুগার বা বিজারণধর্মী সুগার। রিডিউসিং সুগারের উদাহরণ হলো গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। এই জাতীয় মনোস্যাকারাইডগুলি রিডিউসিং সুগার। আবার কিছু ডাইস্যাকারাইড আছে যেমন মল্টোজ, ল্যাকটোজ, এগুলি হচ্ছে রিডিউসিং সুগার। অন্যদিকে বেশ কিছু সুগার রয়েছে যাদের মধ্যে এই ধরনের কোনো মুক্ত কার্বনিল গ্রুপ বা অ্যালডিহাইড গ্রুপ থাকে না, তারা এই বিক্রিয়াটিতে এনিডায়াল যে যৌগটি উৎপন্ন করতে পারবে না, তাদেরকে নন রিডিউসিং সুগার বলা হচ্ছে। এই নন রিডিউসিং সুগারের উদাহরণ হলো যেমন সুক্রোজ, থ্রিয়ালোজ, সুক্রোজ, থ্রিয়ালোজ। এইভাবে আমরা বিভিন্ন যেমন সুক্রোজ, গ্লুকোজকে আলাদাভাবে পৃথক করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। তোমরা যে এই ক্ষারের সঙ্গে বিক্রিয়াটি দেখলে, এই ক্ষারের সঙ্গে মনোস্যাকারাইডের বিক্রিয়ার এই নীতির উপর ভিত্তি করে বেশ কিছু টেস্ট করা হয় মনোস্যাকারাইডের। যেমন একটি টেস্ট বেনেডিক্ট টেস্ট, বেনেডিক্ট টেস্ট এই নীতির উপর ভিত্তি করে করা হয়। ফেলিংস টেস্ট, ফেলিংস টেস্ট এই নীতির উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। পরবর্তী ধর্ম মিউটারোটেশন। মিউটারোটেশন হলো মনোস্যাকারাইডের যে আলোকীয় ঘূর্ণন, আলোকীয় সমবায়তার সময় আমরা অপটিক্যাল আইসোমেরিজমে দেখেছিলাম যে আলোকীয় ঘূর্ণনের পরিমাণ সেটা একটি সদ্য প্রস্তুত মনোস্যাকারাইডের সাপেক্ষে কিছুক্ষণ পর ভিন্নতা দেখা যায়, সেটাই মিউটারোটেশন। যেমন সদ্য প্রস্তুত গ্লুকোজের অপটিক্যাল রোটেশন হবে +112.2 ডিগ্রি এবং কিছুক্ষণ পর সেই মিউটারোটেশন দাঁড়াবে 52.7 ডিগ্রি। এরপরে দেখব আমরা ফিনাইল হাইড্রাজিনের সঙ্গে বিক্রিয়া, মনোস্যাকারাইডের ফিনাইল হাইড্রাজিনের সঙ্গে বিক্রিয়া, ওসাজন ফরমেশন। মনোস্যাকারাইডের সঙ্গে ফিনাইল হাইড্রাজিনের বিক্রিয়ায়, ফিনাইল হাইড্রাজিন এর বিক্রিয়ায় ওসাজন জাতীয় যৌগ ফরমেশন হয়। মনোস্যাকারাইডের সঙ্গে ফিনাইল হাইড্রাজিনের বিক্রিয়ায় ওসাজন যৌগ তৈরি হয়। এরপরে দেখব হেক্সাজামিন গঠন। বেশ কিছু হেক্সোজ মনোস্যাকারাইডের ক্ষেত্রে যেমন গ্লুকোজ, তার যে হাইড্রক্সিল, নির্দিষ্ট একটি হাইড্রক্সিল মূলক যখন কোনো অ্যামাইনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তখন হেক্সাজামিন যৌগ উৎপন্ন হয়। যেমন লক্ষ্য করো, এটি একটি গ্লুকোজের পাইরান রিং, তোমরা এর আগে দেখেছো, HOH, HOH, OH, H, CH2OH, এটি গ্লুকোজ। এখন এর এই 2 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রক্সিল যে যৌগটি মূলকটি যদি আমরা অ্যামাইনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করি তাহলে এটি হলো ডি গ্লুকোজ থেকে এই গ্লুকোজটি গ্লুকোজামাইন যৌগে রূপান্তরিত হলো।
এগুলিকে আমরা ডিরাইভড কার্বোহাইড্রেটও বলতে পারি। এবং একই সঙ্গে দেখো এটি এমন এক ধরনের মনোস্যাকারাইড যেটি নাইট্রোজেন যুক্ত তারা শর্করা উদাহরণ গ্লুকোজামাইন বলতে পারি। আবার এর সঙ্গে যদি অ্যাসিটাইল গ্রুপ যুক্ত হয় তাহলে এই জায়গাটিতে তাহলে সেটি এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন নাম হয়ে যাবে। অ্যাসিটাইল গ্রুপ একটি হাইড্রোজেনকে বার করে দিয়ে দেখো অ্যাসিটাইল গ্রুপটি যুক্ত হয়ে গেল। এই অবস্থায় এটিকে বলা হবে এন অ্যাসিটাইল গ্লুকোজামিন। তাহলে এগুলি হচ্ছে একদিকে যেমন গ্লুকোজামিন যৌগ ডিরাইভড কার্বোহাইড্রেট, আবার নাইট্রোজেন পরমাণুযুক্ত মনোস্যাকারাইড আমরা বলতে পারি গ্লুকোজামিন, এন অ্যাসিটাইল গ্লুকোজামিন। আবার লক্ষ্য করো যদি আগের মতো যেমন হাইড্রক্সিল গ্রুপটি এক্ষেত্রে অ্যামাইনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল, এবার হাইড্রক্সিল গ্রুপটি যদি কোনো স্টেরল বা ফেনল বা অ্যালকোহল জাতীয় যৌগ দ্বারা প্রতিস্থাপিত হয় তখন যে যৌগটি গঠন করবে মনোস্যাকারাইডটি যে যৌগ গঠন করবে তখন তাকে বলা হবে গ্লাইকোসাইড। এরকম কয়েকটি গ্লাইকোসাইড যেমন ডিজি টোনিন, ফ্লোরিজিন, এই জাতীয় গ্লাইকোসাইডগুলি প্রচুর পরিমাণে বিভিন্ন উদ্ভিজ ভেষজ উদ্ভিদে বিশেষ করে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং ডিজিটোনিন, ফ্লোরিজিন এগুলি সাধারণত তিক্ত স্বাদযুক্ত হয়। আচ্ছা, এবার আমরা বাকি যে যৌগিক শর্করার কথা বলা হয়েছিল তাদের সম্পর্কে জানব। যৌগিক শর্করাগুলি আমরা দেখেছিলাম দু প্রকার, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। অলিগোস্যাকারাইড কাদের বলা হবে? যে ক্ষেত্রে যে সমস্ত শর্করাকে যদি আদ্য বিশ্লেষণ ঘটানো যায় তাহলে যদি আমরা 2 থেকে 10টি মতো তার মধ্যে থেকে মনোস্যাকারাইড বার করতে পারি তাকে বলা হবে অলিগোস্যাকারাইড। এবং সেই মনোস্যাকারাইডের সংখ্যার ভিত্তিতে অলিগোস্যাকারাইডের বিভিন্ন ভাগ আছে। যেমন যদি 2টি মনোস্যাকারাইড দ্বারা গঠিত হয় তাকে বলা হবে ডাইস্যাকারাইড। যদি 3টি দ্বারা গঠিত হয় ট্রাইস্যাকারাইড, যদি 4টে দ্বারা গঠিত হয় টেট্রাস্যাকারাইড, যদি 5টা দ্বারা গঠিত হয় পেন্টাস্যাকারাইড। সাধারণত এই 5টাই পাওয়া যায়। এদের উদাহরণ দেখব, যেমন মল্টোজ একটি ডাইস্যাকারাইড। মল্টোজ 2টি গ্লুকোজ অণুর সমন্বয়ে গঠিত। তোমরা এগুলো মনে রাখবে। যখন শর্করা কার্বোহাইড্রেটের আমরা পরিপাক জানবো তখন এগুলো লাগবে। মল্টোজ 2টি গ্লুকোজ অণুর সমন্বয়ে গঠিত। ল্যাকটোজ গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, ল্যাকটোজ থেকে আমরা পাবো গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, 2টি অণুর সমন্বয়ে গঠিত আমরা দেখতে পাচ্ছি। সুক্রোজ গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ দ্বারা গঠিত, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ এই 2টি মনোস্যাকারাইড দ্বারা গঠিত। এবার ট্রাইস্যাকারাইড দেখব। ট্রাইস্যাকারাইডের উদাহরণ হচ্ছে র্যাফিনোজ, মল্টোট্রায়োজ। মল্টোট্রায়োজ 3টি গ্লুকোজ অণু দ্বারা গঠিত, গ্লুকোজ প্লাস গ্লুকোজ প্লাস গ্লুকোজ। এবং র্যাফিনোজ যে ট্রাইস্যাকারাইডটি সেটি গ্লুকোজ, গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজের সমন্বয়ে গঠিত, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ প্লাস ফ্রুক্টোজ দ্বারা গঠিত। আবার দেখো এই র্যাফিনোজের সঙ্গে অর্থাৎ গ্লুকোজ, গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজের সঙ্গে আমরা যদি আরেকটি গ্যালাক্টোজ মনোস্যাকারাইড যুক্ত করি তাহলে যেটি পাবো সেটি একটি টেট্রাস্যাকারাইড হয়ে যাবে, 4টি মনোস্যাকারাইড যুক্ত। তার নাম হবে স্ট্যাচিওজ। তাহলে এটির নাম হলো স্ট্যাচিওজ। তাহলে স্ট্যাচিওজে যে দেখছি আমরা 2টি গ্যালাক্টোজ এবং একটি গ্লুকোজ, একটি ফ্রুক্টোজ আছে। আবার এই স্ট্যাচিওজের সঙ্গে আমরা প্রথম থেকে দেখি একবার র্যাফিনোজে
গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ ছিল, তার সঙ্গে আরেকটি গ্যালাক্টোজ যুক্ত করলে স্ট্যাচিওজ হয়ে গেল। এবার এই স্ট্যাচিওজের সঙ্গে যদি আমরা আবার একটি গ্যালাক্টোজ যুক্ত করি তাহলে এটি পেন্টাস্যাকারাইড হয়ে যাবে এবং তার নাম হয়ে যাবে ভারবাসকোজ। ভারবাসকোজ। তাহলে আমরা খুব সহজে গ্যালাক্টোজ যোগ করে করে র্যাফিনোজ থেকে স্ট্যাচিওজ এবং ভারবাসকোজ পাবো। র্যাফিনোজের গ্লুকোজ, গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজ দ্বারা গঠিত। এইটুকু মনে রাখলে বাকিটা মনে থাকবে। এবার দেখব পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মূলত দু প্রকার, হোমো পলিস্যাকারাইড এবং হেটারো পলিস্যাকারাইড। নাম দুটি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে হোমো পলিস্যাকারাইডের ক্ষেত্রে যে মনোস্যাকারাইডগুলি দ্বারা পলিস্যাকারাইডটি গঠিত সেটি একই রকম হবে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় সেলুলোজ, যকৃতে সঞ্চিত গ্লাইকোজেন, এগুলি হোমো পলিস্যাকারাইড, গ্লাইকোজেন। হেটারো পলিস্যাকারাইড যেগুলি ভিন্ন ভিন্ন মনোস্যাকারাইড দ্বারা গঠিত, যেমন উদাহরণ হেপারিন, কাইটিন, পেকটিন, এই জাতীয় যে পলিস্যাকারাইডগুলি এগুলি হেটারো টাইপ। এরপর আমরা দেখব অলিগোস্যাকারাইড হোক বা পলিস্যাকারাইড হোক, তারা পরস্পর যেভাবে মনোস্যাকারাইডগুলি যে বিশেষ বন্ধনী দ্বারা যুক্ত হয় সেটি কিভাবে গঠন হয়। বন্ধনীটির নাম গ্লাইকোসাইডিক বন্ড। এই গ্লাইকোসাইডিক বন্ড কিভাবে গঠন হয় আমরা দেখব যে মনোস্যাকারাইডগুলির যে কার্বন পরমাণুগুলি OH, এটি 1 নম্বর কার্বন পরমাণু, 1 2 3 4 5 6। এভাবে পরবর্তী মনোস্যাকারাইডের যদি আমরা দেখি যে OH এই রূপে এই দুটি মনোস্যাকারাইড পরস্পর যুক্ত হবে, দুটি গ্লুকোজ আমরা বুঝতে পারছি। এর যে 4 নম্বর, এর 1 নম্বরের যে কার্বন এবং এর 4 নম্বরের কার্বনের যে হাইড্রক্সিল মূলক দুটি, এই হাইড্রক্সিল মূলক দুটি পরস্পর যদি যুক্ত হয় এবং হাইড্রক্সিল মূলক দুটি যুক্ত হওয়ার পর জল অণু বেরিয়ে গিয়ে একটি অক্সিজেন পরমাণু দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে এই রূপে। তাহলে এখানে এই গ্লুকোজ অণু দুটির 1 নম্বর এবং 4 নম্বর যে কার্বন পরমাণু যুক্ত হলো এটিকেই বলা হবে 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। একইভাবে যদি 1 নম্বর 6 নম্বরের সঙ্গে হয় সেটিকে বলা হবে 1,6 গ্লাইকোসাইডিক বন্ড, 1,2 1,3 গ্লাইকোসাইডিক বন্ড এরকম হতে পারে। এগুলি যেহেতু আলফা গ্লুকোজের মধ্যে হচ্ছে তাহলে এটিকে বলা হবে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। এইভাবে পরপর বিভিন্ন মনোস্যাকারাইডগুলি পরপর আরও অন্যান্য মনোস্যাকারাইডগুলি এভাবে যুক্ত হয়ে আস্তে আস্তে দীর্ঘ এটি ট্রাইস্যাকারাইড হয়ে যাবে। দুটি যুক্ত হলে সেটি মল্টোজ হবে, তারপরে মল্টোজ থেকে মল্টোট্রায়োজ, এরকম আস্তে আস্তে ধীরে ধীরে একটি দীর্ঘ পলিস্যাকারাইড গঠন করে। শর্করার কাজ বিশেষ আলোচনা করছি না, তোমরা বই থেকে দেখো। তবে বিশেষ কয়েকটি কাজকে উল্লেখ করছি, যেমন একটি হলো রাফেজ গঠন। রাফেজ কি? রাফেজ হলো আমাদের যে সেলুলোজ জাতীয় খাদ্য তা আমাদের পৌষ্টিকতন্ত্রে পরিপাক হয় না, সেলুলোজ পরিপাক করতে পারে না আমাদের পৌষ্টিকতন্ত্র।
কিন্তু এই সেলুলোজ আমাদের পৌষ্টিকনালীর ক্রমসংকোচন এবং মল উৎপাদনে সাহায্য করে। একে রাফেজ বলা হয়। সেই কারণে দেখবে অনেক সময় কোষ্ঠকাঠিন্য এই জাতীয় সমস্যা হলে বিভিন্ন উদ্ভিজ্জ খাবার যেগুলিতে সেলুলোজ প্রচুর পরিমাণে থাকে, শাকসবজি, এগুলি খেতে বলা হয়। অপর একটি কাজ বা গুরুত্ব, প্রোটিন বাচ্চা খাদ্যরূপে শর্করার গুরুত্ব। প্রোটিন বাচ্চা খাদ্য কেন বলা হয় এরকম প্রশ্ন হতে পারে। খুব সিম্পল, কারণ যেহেতু কেবলমাত্র শর্করা জাতীয় খাবার খেয়ে প্রোটিন জাতীয় খাবার না গ্রহণ করে বহুদিন সুস্থভাবে বেঁচে থাকা যায়, তাই এই শর্করাকে প্রোটিন বাচ্চা খাদ্য বলে। এছাড়া আরও অনেক কাজ আছে, তোমরা বই থেকে দেখো বাকিগুলো। যেমন আমাদের যে লোহিত রক্তকণিকার অ্যাগ্লুটিনোজেন যেগুলি আছে, যেগুলির কারণে আমরা বিভিন্ন ব্লাড গ্রুপ এ বি ব্লাড গ্রুপ যেগুলো সৃষ্টি হচ্ছে, তাই যে অ্যাগ্লুটিনোজেনগুলি এগুলিও বিভিন্ন ধরনের শর্করা অণু থেকেই সৃষ্টি হয়। এছাড়াও শক্তি উৎপাদনে তো কার্বোহাইড্রেটের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শক্তি উৎপাদন, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড গঠন সেটাতেও সাহায্য করে। ইমিউনোগ্লোবুলিন গঠন, যা আমাদের অনাক্রমতায় সাহায্য করে। এছাড়া আমরা যে নিউক্লিক অ্যাসিডগুলির ডিএনএ আরএনএ যে রাইবোজ শর্করা, সেটিও শর্করা জাতীয় অণু। ব্যাস, বাকি কাজগুলো তোমরা বই থেকে দেখো।